তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 15 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া 1 চায়না এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আজকে কেবলমাত্র সাজেশান নয়, 20 নম্বরের এবং 5 নম্বরের কিছু প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে আজকে ক্লাসে আমি শেয়ার করে নেব। আর তোমরা প্রত্যেকেই কোয়েশ্চেন প্যাটার্ন জানো, আমি আর বলছি না যে 20 নম্বরের 3টে অ্যান্সার করতে হয়, 5 নম্বরেরও 3টে। এবার 20 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো সাজেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে 1911 সালে চীনা বিপ্লবের কারণ ও প্রকৃতি আলোচনা করো। এই বিপ্লবে সান ইয়াত সেনের ভূমিকা ও অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন 1919 সালে চৌঠা মে আন্দোলনের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। তাৎপর্য মানেই গুরুত্ব। এবং এই আন্দোলন কি কেবল একটি বুদ্ধিভিত্তিক আন্দোলন ছিল? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে 1921 থেকে 1949 দেখো 1921 থেকে 1949 সময়কালকে চীনে কমিউনিস্ট পার্টির উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো। এতে মাও সেতুংয়ের ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন আছে ক্যান্টন বাণিজ্য। ক্যান্টন বাণিজ্য ব্যবস্থা বা প্রথা বলতে কী বোঝো? এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই ব্যবস্থার পতন কেন হয়েছিল? পরের প্রশ্ন আছে তাইপিং বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হলো কেন? পরের প্রশ্ন আহিফেন বা আফিম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, বা প্রথম আফিম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। আর এই যুদ্ধ কি অনিবার্য ছিল? আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে চীনের আত্মশক্তিশালীকরণ আন্দোলন বা টংচি পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রচেষ্টার সীমাবদ্ধতাগুলি কী ছিল? পরের প্রশ্ন আছে চীনে বক্সার বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। বক্সার প্রোটোকলের শর্তগুলি কী ছিল? নেক্সট, প্রাক আধুনিক চীনের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় জেন্টি বা অভিজাত শ্রেণীর ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে চীনে সমরনায়কতন্ত্র বা অয়ারলডিজমের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। আর 1916 থেকে 1928 সময়কালকে কেন সমরনায়কতন্ত্রের যুগ বলা হয়? পরের প্রশ্ন চীনে প্রথম যুক্তফ্রন্ট গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। এই জোট কেন ভেঙে গিয়েছিল? তারপরের প্রশ্ন চীনে সাম্রাজ্যবাদ বিস্তারে অসম চুক্তি ব্যবস্থা এবং অতি রাষ্ট্রিক অধিকার কিভাবে সাহায্য করেছিল? তারপরে প্রশ্ন এবার আছে 5 নম্বরের প্রশ্ন উন্মুক্ত দ্বার নীতি কি? নানকিংয়ের সন্ধি ও তার গুরুত্ব। তারপরে দেখো কনফুসীয় মতাদর্শ বা কনফুসীয়বাদ কি? তারপরে দেখো নাজরানা প্রথা কি? নেক্সট হচ্ছে দেখো শত দিবসের সংস্কার। এবারে আমি এই সাজেশনটা আলোচনা করছি, তারপরে তোমাদের প্রশ্নের উত্তরও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের ইতিহাস অনার্সের যে 3টে পেপার আছে এই 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের কিন্তু রেডি আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। বাকি সাজেশনটা দেখো, তারপরে আমি অ্যান্সার নিয়ে আলোচনায় আসছি। দেখো জিয়াংজি সোভিয়ত এগুলো টিকা আর কি। লং মার্চ, নয়া গণতন্ত্র বা নিউ ডেমোক্রেসি। নেক্সট আছে দেখো ইয়েনান গণতন্ত্র বা ইয়েনান স্পিরিট, এগুলো 5 নম্বরের প্রশ্ন এবং বাকিগুলো তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্ন। এবার আমি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি বা প্রশ্নের উত্তর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে তোমরা প্রশ্নের উত্তর দেখো কিভাবে প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখতে পারবে। দেখো হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া যেটা তোমাদের ডিএসসিসি 15 পেপার আছে, এখানে প্রথম প্রশ্ন যেটা ছিল 1911 সালে চীনের বিপ্লবের কারণ ও প্রকৃতি,
প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয় দেখো, একদম কম্প্যাক্ট উত্তর তোমাদের লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। দেখো কি বলা হচ্ছে, দেখো এখানে ভূমিকায় 1911 সালে চীনা বিপ্লব যা যা সিনহাই বিপ্লব নামে পরিচিত চীনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের মধ্যে দিয়ে চীনে দীর্ঘ 2000 বছরের প্রাচীন রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মাঞ্চু বা চীন রাজবংশের অবসান ঘটে এবং এশিয়ার বুকে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই বিপ্লব কেবল একটি ক্ষয়িষ্ণু রাজবংশের পতন ঘটায়নি, বরং চীনের আধুনিকায়নের পথ প্রশস্ত করেছিল, রাজনৈতিক চিন্তাধারায় এক আমূল পরিবর্তনের সূচনা করেছিল। এবার বিপ্লবের কারণ আছে, তারপরে বিপ্লবের কারণ আলোচনা করা আছে, বিপ্লবের প্রকৃতি, নেক্সট তোমরা পাবে সান ইয়াতসেনের ভূমিকা বা অবদান। এই পেপারটা তোমাদের একটু শক্ত পেপার আছে, কিন্তু খুব সহজ ভাষায় কোয়ালিটি মেনটেন করে অ্যান্সার লেখা হয়েছে, যাতে তোমরা মনেও রাখতে পারো পড়ে এবং পরীক্ষায় লিখে আসতে পারো। কারণ খুব কঠিন নোটস হলে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে না। নোটসে দেখছো যথেষ্ট তথ্য সমৃদ্ধ আছে, কিন্তু ভাষাগুলোকে সহজ ভাষায় ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন যদি দেখো যে 1919 সালে যে 4 মে আন্দোলন, এখানে ভূমিকা প্রথমে দেয়া আছে, তারপরেই আছে আন্দোলনের পটভূমি। দেখো 4 মে আন্দোলনের পশ্চাতে দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অসন্তোষ কাজ করেছিল। তবে এর প্রত্যক্ষ কারণ ছিল ভার্সাই সন্ধির চরম বঞ্চনা। প্রথম বিশ্বযুদ্ধে চীন মিত্রশক্তির পক্ষে যোগ দিয়েছিল এই আশায় যে যুদ্ধে জয়লাভের পর জার্মানির দখলে থাকা চীনের শান্তুং প্রদেশটি তারা ফিরে পাবে। কিন্তু 1919 সালে প্যারিস শান্তি সম্মেলনে মিত্রশক্তি চীনের দাবি সম্পূর্ণ অগ্রাহ্য করে এবং গোপনে চুক্তিবদ্ধ হয়ে শান্তুং প্রদেশটি জাপানের হাতে তুলে দেয়। এই চরম বিশ্বাসঘাতকতা এবং জাপান কর্তৃক পূর্বে চাপিয়ে দেওয়া অপমানজনক 21 দফা দাবির বিরুদ্ধে চীনাদের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পাশাপাশি দেশের অভ্যন্তরে যুদ্ধবাজ বা ওয়ারলর্ডের দুর্নীতিগ্রস্ত শাসন এবং 1915 সাল থেকে চেন তু সিউ ও হু সির মতো বুদ্ধিজীবীদের নেতৃত্বে গড়ে ওঠা নয়া সংস্কৃতির আন্দোলন চীনা তরুণদের মনে গভীর জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়েছিল। এই সব কিছুর সম্মিলিত বহিঃপ্রকাশ ঘটে 1919 সালের 4 মে, যখন বেজিংয়ের তিয়ান আমনের স্কোয়ারে হাজার হাজার ছাত্র দেশপ্রেমের স্লোগান নিয়ে রাজপথে নেমে আসে। এবার আন্দোলনের তাৎপর্য আছে। আন্দোলনের তাৎপর্য মানেই তোমাদের আমি বলেছি যে গুরুত্ব হলেও এটাই লিখতে হয়, এবং একে কি কেবল একটি বুদ্ধিভিত্তিক আন্দোলন ছিল, এটা এখানে আলোচনা করা হয়েছে। তারপরে উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। তারপরে কমিউনিস্ট পার্টির উত্থান ও সাফল্যের কারণ, প্রথমেই ভূমিকা আছে যে 1921 সালে চীনে কমিউনিস্ট পার্টি দীর্ঘ 28 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম ও রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে 1949 সালে চীনে এক ঐতিহাসিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। এইভাবে অ্যান্সার লেখা হয়েছে, দেখতেই পাচ্ছ। তাই বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। আর 5 নম্বরেরও কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ক্যান্টন বাণিজ্যে যেটা আছে এটাও তোমরা একটু দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। আর দেখো তোমরা আমি স্ক্রল করে যাচ্ছি। আর সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল যারা পারচেস করতে চাইছো প্রতিটা পেপারের বা যে কোনো একটা পেপারের, যে পেপারটা তোমাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে 5 নম্বরের কয়েকটা প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন যেমন প্রথম প্রশ্ন ছিল উন্মুক্ত দ্বার নীতি। দেখো উন্মুক্ত দ্বার নীতি কীভাবে তোমরা অ্যান্সারটা করবে, ঠিক আছে, অর্থাৎ ওপেন ডোর পলিসি যেটা আছে দেখে নাও। এইভাবে তোমাদের প্যারাগ্রাফ আকারে অ্যান্সার করতে হবে 5 নম্বরের প্রশ্নগুলো ভালো নম্বর পাওয়ার জন্য। এবং দেখছো লেখাগুলো কিন্তু খুব বড় নয়, কিন্তু খুব ছোটও নয়, একদম সলিড কম্প্যাক্ট লেখা,
যেভাবে ইউনিভার্সিটি চায়, আর ভালো নম্বর পেতে গেলে এইভাবে প্রশ্নের উত্তর কিন্তু গুছিয়ে লিখতে হবে। দেখছো তোমরা, কিছু প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। দেখো, এই হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন ছিল নজরানা প্রথা যেটা আছে। দেখো এই প্রশ্নের অ্যান্সারটাও তোমরা দেখে নাও। নাচরানা প্রথা এখানে পয়েন্ট করা হয়েছে, যেটা পয়েন্ট করার দরকার সেটা তো পয়েন্ট করতে হবে। এই ছিল তোমাদের কিছু প্রশ্নের উত্তর এবং সাজেশান।